কিছুদিন আগে সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে। সেই ঘটনা আমরা সবাই জানি। কিন্তু এই জলদস্যুরা কিভাবে কোনো জাহাজকে অপহরণ করে তাই জানবো আজকের এই গল্পে। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা। রিচার্ড ফিলিপস নামে এক নাবিক কিভাবে জলদস্যুদের হাত থেকে বেঁচে ফিরেছিল তার লোমহর্ষক কাহিনী এই সিনেমায় তুলে ধরা হয়েছে। তো আর দেরি না করে মেইন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা রিচার্ড ফিলিপস নামে এক ক্যাপ্টেনকে দেখতে পাই, যে ছুটি কাটানো শেষে তার জাহাজে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দেখানো হয় সোমালিয়ার এক প্রত্যন্ত গ্রামকে। সেখানে সবার হাতেই বন্দুক ছিল। এরপর গাড়িতে চড়ে তাদের গ্রামে কিছু লোক আসে। তারা গ্রামবাসীকে ধমক দিয়ে বলে, তোমরা অনেক দিন থেকে কোনো জাহাজে ডাকাতি করনি, তাই তোমাদের বসে বসে খাওয়ার দিন শেষ। যদি এই মাসে কোনো জাহাজকে কবজা করতে না পারো তবে সবাইকে কেটে নদীতে ভাসিয়ে দেব। এরাই হলো ভয়ঙ্কর সেই সোমালিয়ান জলদস্যু, যারা খাদ্য আর টাকার অভাবে বড় বড় জাহাজে হামলা চালাতো আর জাহাজকে জিম্মি করে মুক্তিপণ আদায় করত। এর নাম মিউসে, যে ডাকাত দলের লিডার। সে বিশাল দেহের অধিকারী কয়েকজনকে এই মিশনের জন্য বাছাই করে। এরপর মিউসে তার সঙ্গীদের সাথে একটা ছোট বোট নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা যাওয়ার পর তারা একটা জাহাজে ওঠে। আসলে তারা ছোট ছোট বোটগুলো ব্যবহার করে আক্রমণ করার জন্য, আর জাহাজটি ব্যবহার হয় তাদের কোনো কিছু সাপ্লাই দেওয়ার জন্য। অন্যদিকে কন্টেইনার লোড করার পর ক্যাপ্টেন ফিলিপস তার জাহাজে ওঠে। সব কাজ শেষে ক্যাপ্টেন ফিলিপস জাহাজ ছাড়ার নির্দেশ দেয়। এরপর ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জানায় তাদের জাহাজ আফ্রিকা থেকে সোমালিয়ার উপকূল হয়ে কেনিয়ার রাজধানী মোম্বাসে পৌঁছাবে। জাহাজ সোমালিয়ার উপকূল দিয়ে যাবে। এটা শুনে ক্যাপ্টেন কিছুটা চিন্তায় পড়ে যায় আর সবাইকে সতর্ক থাকতে বলে, কারণ আজকে তারা যেই পথে যাবে সেখানে জলদস্যুদের উৎপাত অনেক বেশি। সেদিন রাতে ক্যাপ্টেন তার কম্পিউটারে জলদস্যুদের নিয়ে অনেক রিসার্চ করে। অন্যদিকে সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজের রেডিও ট্রান্সমিটারের সাহায্যে আশেপাশে থাকা সব জাহাজের রেডিও সিগন্যালকে ট্র্যাক করছিল, যার মাধ্যমে তারা বুঝতে পারে কোন জাহাজটি একলা আছে এবং তাদের জিম্মি করতে সুবিধা হবে। এরপর ডাকাতের দল রেডিও সিগন্যাল ট্র্যাক করে বুঝতে পারে ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ অন্য সব জাহাজ থেকে অনেকটা দূরে, আর এটাই তাদের জন্য সুবর্ণ সুযোগ। তাই দস্যুর দল দুটি স্পিডবোট নিয়ে জাহাজের পিছু করতে থাকে। ক্যাপ্টেন ফিলিপস জাহাজের রাডারে চোখ রাখলে দুটি ডট দেখতে পায় এবং ভালোভাবে বোঝার জন্য সে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করে। আর তখন সে দেখতে পায় দুটি স্পিডবোট তাদের দিকেই ধেয়ে আসছে। ফিলিপস বুঝে যায় তারা জলদস্যুদের টার্গেটে পড়ে গেছে, কিন্তু সে শিওর হওয়ার জন্য এক নাবিককে জাহাজের গতিপথ পরিবর্তন করতে বলে। আর দেখা যায় সেই বোটগুলো তাদের গতিপথ বদলে তাদের দিকেই আসছে। এবার ক্যাপ্টেন শতভাগ নিশ্চিত হয় এরাই সেই কুখ্যাত সোমালিয়ান জলদস্যু। ক্যাপ্টেন ভয় পেয়ে তার জাহাজের গতি বাড়িয়ে দিতে বলে, আর এরপর দস্যুরাও তাদের বোটের গতি বাড়িয়ে দেয়। এটা দেখে ক্যাপ্টেন কোস্টগার্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোস্টগার্ড কোনো রেসপন্স করে না। তাই উপায় না দেখে সে আমেরিকার মেরিন ফোর্সে ফোন করে সেই জলদস্যুদের সম্পর্কে জানায়। তারা সবাইকে সতর্ক থাকতে বলে, কারণ বর্তমানে এটা ছাড়া তাদের আর কিছুই করার নেই। জাহাজের সবাই অনেক আতঙ্কিত হয়ে আছে আর ক্যাপ্টেনকে কিছু একটা করতে বলে। এরপর ফিলিপস তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগায়। সে রাতে রিসার্চ করে জানতে পেরেছে জলদস্যুরা জাহাজের কমিউনিকেশন ট্র্যাক করে সব কথা শুনতে পারে। তাই সে ফোন হাতে নিয়ে এমনভাবে কথা বলে যেন সে নেভির কোনো যুদ্ধজাহাজের সাথে কথা বলছে। ক্যাপ্টেন বলে, আমাদের দুটি বোট ফলো করছে, আমার ধারণা তারা জলদস্যু। এই কথা বলেই ফিলিপস তার ভয়েস পাল্টে ফেলে আর বলে, 10 মিনিটের ভিতর আর্মি হেলিকপ্টার তোমাদের সাহায্যের জন্য পৌঁছে যাবে। ফিলিপসের অনুমানের মতোই সেই দস্যুরা রেডিও সিগন্যালের মাধ্যমে তাদের কথা শুনছিল, আর সেটাকেই তারা সত্যি মনে করে। এবং এটা শুনে তারা এতটাই ভয় পায় যে একদল তখনই তাদের বোট ঘুরিয়ে ফেলে, কারণ এয়ার স্ট্রাইক হলে কেউ তাদের জীবন নিয়ে ফিরতে পারবে না। কিন্তু মিউসে তার দল নিয়ে জাহাজকে ফলো করতেই থাকে, কারণ তাদের জীবনের মায়া নেই বললেই চলে। এটা দেখে ক্যাপ্টেন ফিলিপস আরেকটি প্ল্যান করে। সে জাহাজের স্পিড অনেক বাড়িয়ে হঠাৎ করেই তা কমিয়ে দেয়। এতে করে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউয়ের ধাক্কা মুসের বট সামলাতে পারে না, যার কারণে তাদের বটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে ফিলিপস তার জাহাজকে দস্যুদের থেকে অনেক দূরে নিয়ে যায়। তারা তো এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু ফিলিপস মনে করে এই দস্যুরা এত তাড়াতাড়ি দমে যাওয়ার পাত্র নয়, তারা আবার আক্রমণ করতে পারে। এই জন্য সে তার সব ক্রু মেম্বারদের একটা রুমে ডাকে আর এই বিষয়ে আলোচনা করতে থাকে।
ক্রু মেম্বাররা বলে কালকে যদি দস্যুরা আবার আক্রমণ করে তবে আমরা কি করব। তখন ফ্লিপস বলে আজ আমরা যেমনভাবে তাদের তাড়িয়েছি কালও ঠিক তেমনভাবে তাড়িয়ে দেব। এর ভিতর একজন বলে ডাকাতদের সাথে লড়াই করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে জাহাজ ভর্তি জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। তাই আমাদের উচিত এই পথে না গিয়ে রুট পরিবর্তন করা, তাহলে দস্যুরা আমাদের খুঁজেও পাবে না। কিন্তু ক্যাপ্টেন ফিলিপস তাদের বুঝিয়ে বলে এই সমুদ্রে জলদস্যুদের 4-5টি দল কাজ করে, আমরা যেই পথেই যাই না কেন তারা আমাদের উপর আক্রমণ করবেই। তাই আমাদের সময় নষ্ট না করে তাড়াতাড়ি সোমালিয়ার উপকূল থেকে চলে যাওয়া উচিত। অন্যদিকে দেখা যায় মিউসে তার মেইন জাহাজে ফিরে গেছে এবং তার বোটকে ঠিক করে ফেলেছে। পরদিন সকালে ক্যাপ্টেন ফিলিপস দেখতে পায় একটি বোট আবার তাদের পিছু করছে। এটা দেখে ফিলিপস সময় নষ্ট না করে নেভি আর কোস্টগার্ড পুলিশকে ফোন দেয়। এবার পুলিশ তাদের রেসপন্স করে আর বলে আমরা দ্রুত আমাদের টিম পাঠাচ্ছি। কিন্তু ততক্ষণে দস্যুরা তাদের কাছাকাছি চলে এসেছে। ক্যাপ্টেন ফিলিপস সবাইকে জলকামান রেডি করতে বলে। জলকামান হলো জাহাজের চারপাশে লাগানো হাই প্রেসারযুক্ত পাম্প। এর মাধ্যমে উচ্চচাপে পানি ছিটিয়ে শত্রুর নৌকা ডুবিয়ে দেওয়া যায়। এরপর মিউসে রেডিও সিগন্যালের মাধ্যমে ফিলিপসের সাথে যোগাযোগ করে আর বলে তোমরা ভয় পেও না, আমরা সোমালিয়ান কোস্টগার্ড, তোমাদের চেক করেই ছেড়ে দেব। কিন্তু ফিলিপস তো আগে থেকেই জানতো তারা কে, এই জন্য সে জাহাজের স্পিড আরও বাড়িয়ে দেয়। এটা দেখে দস্যুদের দল তাদের জাহাজে গুলি করতে শুরু করে। জাহাজের সবাই নিচু হয়ে তাদের জীবন বাঁচায়। এরপর ক্যাপ্টেন ফিলিপস সেই জলকামান চালু করার নির্দেশ দেয়। জলদস্যুরা পানির এই ঢেউয়ের সাথে তাল মেলাতে না পেরে তাদের বোট দূরে সরিয়ে নেয়। কিন্তু হঠাৎ জাহাজের একটা জলকামানের সমস্যা দেখা দেয় আর জলদস্যুরা এই সুযোগটাকে কাজে লাগায়। তারা নষ্ট হওয়া সেই জলকামানের নিচ দিয়ে জাহাজের কাছে পৌঁছায় আর একটা লোহার সিঁড়ি লাগিয়ে জাহাজে উঠে পড়ে। আর কোনো উপায় না দেখে ক্যাপ্টেন ফিলিপস তার সব ক্রু মেম্বারদের ইঞ্জিন রুমে যেতে বলে, কারণ সবাইকে জিম্মি করলে জলদস্যুরা আরও বেশি প্রভাব খাটানোর চেষ্টা করবে। এবং আরও বলে আমি এই পাসওয়ার্ডটি না বললে কেউ রুম থেকে বের হবে না, বাইরে যাই হয়ে যাক না কেন। কিছুক্ষণের মধ্যেই দস্যুরা এসে ক্যাপ্টেন ফিলিপসকে বন্দি বানিয়ে ফেলে আর বলে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা এখানে কাউকে মারতে আসিনি, আমরা আমাদের জিনিস পেয়ে গেলেই তোমাদের ছেড়ে দেব। তখন ফিলিপস জানায় এই জাহাজের মধ্যে শুধুমাত্র খাওয়া দাওয়ার জিনিসপত্র আর 30,000-এর মতো ডলার আছে, তোমরা চাইলে সেগুলো নিয়ে যেতে পারো। কিন্তু মিউসে হেসে বলে এইটুকু ডলার দিয়ে তো আমাদের হাত খরচাই হবে না, আমরা মুক্তিপণ হিসাবে 10 মিলিয়ন ডলার না পেলে তোমাদের ছাড়ছি না। এরপর মিউসে বলে তোমার বাকি সঙ্গীদের ডাক দাও। তার কথা মতো ফিলিপস অ্যানাউন্স করে দেয় সবাইকে আসার জন্য, কিন্তু কেউ সেখানে আসে না, কারণ ফিলিপস তার পাসওয়ার্ডটি বলেনি। এরপর মিউসে ফোন দিয়ে বলে তোমরা যদি না আসো তবে কন্ট্রোল রুমের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু এটা শোনার পরেও কেউ সেখানে আসে না। এবার মিউসে ধৈর্য হারিয়ে বলে আমি নিজেই যাব তাদের খুঁজে আনতে, আর ফিলিপসকে বলে তুমি আমার সাথে চলো। তারপর ফিলিপস বলে আচ্ছা ঠিক আছে, তবে সতর্ক থাকবে ইমার্জেন্সি রুমের লাইট যেন বন্ধ না হয়, নইলে আমরা কিছুই দেখতে পাবো না। এটা বলার সময় ফিলিপস তার ওয়াকিটকির সুইচ চালু করে দিয়েছিল যাতে তার ক্রু মেম্বাররা এটা শুনতে পায় আর ইমার্জেন্সি সুইচ বন্ধ করে নিজেদের বাঁচাতে পারে। এরপর ক্যাপ্টেন ফিলিপসের সাথে 2 জন দস্যু নিচে নামতে থাকে। ফিলিপস তাদের বারবার ভুল জায়গা দেখিয়ে তাদের সময় নষ্ট করছিল। আর কিছুটা যাওয়ার পর মুসে দেখতে পায় জাহাজের দেয়ালে একটা ম্যাপ লাগানো ছিল, আর সেটা দেখে সে ফিলিপসকে বলে আমাকে ইঞ্জিন রুমে নিয়ে চলো, চালাকি করার চেষ্টা করলে তোমার খবর আছে। ফিলিপস বলে আচ্ছা নিয়ে যাব, তবে মনে রাখো ইঞ্জিন রুম খুব গরম, তাই আমাদের সাথে পানির বোতল নিয়ে যাওয়া উচিত। এরপর দস্যুরা ফিলিপসের সাথে খাবার পানি আনতে যায়, কিন্তু তাদের একজন ক্রু মেম্বার আগে থেকেই সেখানে লুকিয়েছিল। দস্যুদের আসতে দেখে সে এক জায়গায় লুকিয়ে পড়ে আর দেখতে পায় তাদের একজন দস্যুর পায়ে জুতা ছিল না। পানি নেওয়া শেষে তারা আবার ইঞ্জিন রুমের দিকে যেতে থাকে। কিচেনে থাকা ক্রু মেম্বার ওয়াকিটকির সাহায্যে বাকি ক্রু মেম্বারদের বিষয়টি জানিয়ে দেয় আর বলে তোমরা দরজার সামনে ভাঙ্গা কাচের টুকরা ছড়িয়ে দাও, যাতে করে খালি পায়ে থাকা এই দস্যুকে সহজেই ঘায়েল করা যায়। এরপর বাকি ক্রু মেম্বাররা সেটাই করে, আর যখন দস্যুরা ইঞ্জিন রুমে ঢুকতে যাবে তখন খালি পায়ে থাকা দস্যুর পায়ে কাচের টুকরা ঢুকে যায় আর সে ব্যথায় কাতরাতে থাকে। এরপর ইঞ্জিন রুমের সব বাতি বন্ধ হয়ে যায়, কারণ একজন ক্রু মেম্বার বুদ্ধি করে মেইন সুইচ ফেলে দেয়। এটা দেখে মিউসে খুব রেগে যায়। সে ফিলিপসকে বলে এইসব কি হচ্ছে, আমার সাথে গেম খেলার চেষ্টা করো না, নইলে নিশ্চিত মারা পড়বে। তখন ফিলিপস বলে আমি কিভাবে জানবো, আমি তো শুরু থেকে তোমার সাথেই আছি।
ফ্লিপস চোট পাওয়া সেই দস্যুর জন্য ফার্স্ট এইড নেওয়ার প্রস্তাব দেয়। তখন মিউসে সেই দস্যুকে ক্যাপ্টেনের সাথে উপরে পাঠিয়ে দেয় আর একাই ইঞ্জিন রুম চেক করতে থাকে। মিউসেকে একা দেখে সেখানে লুকিয়ে থাকা ক্রু মেম্বাররা তার উপর আক্রমণ করে তাকে বন্দি বানিয়ে ফেলে। এরপর তারা ওয়াকিটকির সাহায্যে সবাইকে জানিয়ে দেয় যে আমরা তোমাদের সর্দারকে বন্দি বানিয়ে ফেলেছি, তাকে বাঁচাতে চাইলে তোমরা আমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দাও। হঠাৎ এইরকম ঘটনা শুনে সব দস্যুরা অনেক চিন্তায় পড়ে যায়। এরপর ফ্লিপস ওয়াকিটকি দিয়ে মিউসেকে বলে তোমরা এখনই এই জাহাজ ছেড়ে চলে যাও। আমি জানি তোমাদের কাছে বোট নেই, তাই তোমরা চাইলে আমাদের একটা লাইফ বোট আর সাথে থাকা $30,000 নিয়ে যেতে পারো, কিন্তু শর্ত একটাই, আর কোনো ঝামেলা করতে পারবে না। উপায় না দেখে মিউসে তার কথায় রাজি হয়ে যায়। এরপর তাদের হাতে $30,000 দেয় আর লাইফ বোট কিভাবে চালাতে হয় সেটাও শিখিয়ে দেয়। কিন্তু মিউসের ইশারা পেয়ে একজন দস্যু ক্যাপ্টেনকে ধাক্কা দিয়ে লাইফ বোর্ডে ফেলে দেয় আর সাথে সাথেই বোটটি ছেড়ে দেয়, যার কারণে ক্যাপ্টেন ফ্লিপস আবার তাদের হাতেই জিম্মি হয়ে যায়। দস্যুরা বোট নিয়ে সোমালিয়ার দিকে যাওয়া শুরু করে, কারণ একবার সোমালিয়া নিয়ে যেতে পারলে তারা ইচ্ছে মতো মুক্তিপণ আদায় করতে পারবে। আর ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য তার সাথীরাও সেই বোটটাকে ফলো করতে থাকে। অন্যদিকে কিডন্যাপের খবর শুনে আমেরিকান নেভি এবার নড়ে চড়ে বসে, কারণ এটা পুরো আমেরিকার কাছে আত্মসম্মানের প্রশ্ন। আর সেই বোটটিকে আটকানোর জন্য তারা দ্রুত একটা যুদ্ধজাহাজকে পাঠিয়ে দেয়। অন্যদিকে লাইফ বোট অনেক ধীর গতিতে চলছিল আর সেটা দেখে দস্যুরা বিরক্ত হয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই দস্যুরা প্রচণ্ড অ্যালার্মের শব্দ শুনতে পায় আর জানালা দিয়ে তাকালে দেখতে পায় আমেরিকান যুদ্ধজাহাজ তাদের বোটের কাছে চলে এসেছে। আর সেই যুদ্ধজাহাজ দেখে দস্যুরা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মিউসে তাদের সাহস দিয়ে বলে যতক্ষণ ক্যাপ্টেন আমাদের হাতে বন্দি থাকবে ততক্ষণ আমাদের জীবন হারানোর ভয় নেই। কিছুক্ষণ পর নেভি কমান্ডার দস্যুদের সাথে যোগাযোগ করে আর বলে আমরা তোমাদের কিছুই করব না, কিন্তু তার আগে তোমরা ক্যাপ্টেন ফ্লিপসকে ছেড়ে দাও। এরপর মিউসে বলে আমাদের $10 মিলিয়ন দিলে তবেই আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিব। তখন নেভি কমান্ডার বলে এতগুলো ডলার আনতে আমাদের সময় লাগবে। ততক্ষণ তারা লাইফ বোর্ডে খাবার দিয়ে আসতে চায়, কারণ ফ্লিপসের কিছু হয়ে গেলে তারা $1 পাবে না। এটা শুনে দস্যুরা এক কথায় রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে খাওয়ার কিছুই ছিল না। এরপর আমেরিকান নেভি দুটি বোট নিয়ে তাদের কাছে যায়। সেখানে যাওয়ার পর নেভি বলে আমরা ক্যাপ্টেন ফ্লিপসকে দেখতে চাই। এরপর দস্যুরা ফ্লিপসের মাথা বের করে তাদের দেখায় আর এই সুযোগে নেভির একজন সদস্য পুরা লাইফ বোর্ডের খুঁটিনাটি বিষয় ভিডিও করছিল, যাতে তাদের আক্রমণ করতে সুবিধা হয়। এরপর ক্যাপ্টেন ফ্লিপস নেভি অফিসারকে বলে আমার পরিবার জানে আমি কোথায় আছি? অফিসার বলে হ্যাঁ, আমরা তোমার পরিবারকে জানিয়েছি। এরপর ফ্লিপস বলে আমার পরিবারকে জানিয়ে দিও আমি লাইফ বোর্ডের 15 নাম্বার সিটে আছি। আসলে এটা সে অফিসারদের ইন্ডিকেট করে বলে, যাতে তারা ক্যাপ্টেনের অবস্থান বুঝে আক্রমণ করতে পারে। সবকিছুর খবর নেওয়া হয়ে গেলে নেভি অফিসাররা তাদের জাহাজে ফিরে যায়। এরপর রাত হয়। দস্যুরা সোমালিয়া থেকে শুধুমাত্র 12 ঘন্টার দূরত্বে ছিল। আমেরিকান সেনাবাহিনী এই রাতের মধ্যে কিছু করতে না পারলে দস্যুরা সোমালিয়ায় পৌঁছে যাবে, আর একবার সোমালিয়ায় পৌঁছে গেলে ক্যাপ্টেনকে খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে। অন্যদিকে আমেরিকার এয়ারফোর্স টিম সেখানে পৌঁছে গেছে আর তারা চারদিক থেকে লাইফ বোটটিকে ঘিরে ফেলে। কিছুক্ষণ পর নেভি কমান্ডার আবার মিউসেকে ফোন দেয় আর বলে তোমরা কোনোভাবেই ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়ায় যেতে পারবে না, তার চেয়ে ভালো হবে তোমরা ক্যাপ্টেনকে ছেড়ে দাও, তাহলে আমরাও তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু দস্যুরা জানতো তারা ক্যাপ্টেনকে ছেড়ে দিলে আর জীবিত ফিরতে পারবে না, তাই মিউসে ক্যাপ্টেনের মাথায় বন্দুক ধরে তাকে লাইফ বোর্ডের বাইরে নিয়ে আসে আর বলে কেউ বিন্দুমাত্র চালাকি করার চেষ্টা করলে আমরা ক্যাপ্টেনকে মেরে দিব। তখন নেভি অফিসার বলে উত্তেজিত হয়েও না, আমরা তোমাদের সাথে ডিল করতে রাজি আছি। তোমরা তোমাদের নাম আর আইডি বলো, আর টাকা নেওয়ার জন্য তোমাদের একজনকে আমাদের জাহাজে আসতে হবে। টাকার কথা শুনে মিউসে নেভির জাহাজে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর মিউসেকে আনতে একটা ছোট বোট পাঠানো হয় আর এই সুযোগে নেভি অফিসাররা একটা দড়ি লাইফ বোর্ডের মাথায় বেঁধে দেয়, যাতে লাইফ বোর্ডটিকে তারা কন্ট্রোল করতে পারে। আর ফিরে আসার সময় একটা ডিভাইস সেখানে লাগিয়ে দেয়, যার মাধ্যমে তারা সেই বোর্ডের সব কথা শুনতে পারে। এরপর তারা মিউসেকে নিয়ে তাদের জাহাজে ফিরে আসে। কিন্তু সেখানে যাওয়ার পর মিউসে দেখতে পায় টাকা তো দূরের কথা, উল্টো তাকে বন্দি বানিয়ে ফেলা হয়েছে। আসলে আমেরিকানদের বুদ্ধি এক ধাপ এগিয়ে। তারা কৌশলে মুসেকে বন্দি করেছে আর এক্সপার্ট স্নাইপারদের দিয়ে সারাক্ষণ বোর্ডে নজর রেখেছে। তাদের কাজ হবে বাকি 3 জন জলদস্যু যখন তাদের নিশানায় আসবে তখন তাদেরকে একসাথে মেরে ফেলা, কারণ একজনও বেঁচে গেলে সে ক্যাপ্টেনকে মেরে ফেলবে।
তাই সবাই সতর্কভাবে টার্গেটের দিকে ফোকাস করে, কিন্তু তারা দুজনকে টার্গেটে পেলেও একজনকে পায় না। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস বন্দি থাকতে থাকতে তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে আর মনে করে সে আর বাঁচবে না। এই জন্য তার পরিবারের উদ্দেশ্যে সে একটা চিঠি লিখতে শুরু করে। আর এটা দেখে দস্যুরা অনেক ক্ষেপে যায় আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে দস্যুরা ক্যাপ্টেনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তার মুখটাও কাপড় দিয়ে বেঁধে দেয়। অন্যদিকে অনেক চেষ্টার পরেও স্নাইপাররা একসাথে সবার লোকেশন পায় না। এরপর কমান্ডার সেই দড়ি টানা বন্ধ করে দিতে বলে, যার ফলে বটে একটা ধাক্কা লাগে আর সেই কারণে 3 জন দস্যুই স্নাইপার টিমের টার্গেটে চলে আসে আর একসাথে ফায়ার করে তাদের 3 জনকেই মেরে ফেলা হয়, যার কারণে পুরো বোট রক্তে ভিজে যায়। দস্যুরা সবাই মারা যাওয়ার খবর শুনে নেভি অফিসাররা মুসেকে গ্রেপ্তার করে আর বলে, তোমার বিচার হবে আমেরিকার আদালতে। অবশেষে নেভি অফিসাররা ক্যাপ্টেনকে উদ্ধার করতে সফল হয়। এই মুভিটি একটা সত্য ঘটনার উপর বানানো হয়েছে আর এই লোমহর্ষক ঘটনার রেশ কাটাতে ক্যাপ্টেন ফিলিপসের 1 বছর সময় লেগেছিল। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর এইরকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।